ফজলুর রহমান বলল। কি যে করেছেন তা তোমাকে বলবে না ভাবি। আমি অবশ্যই বলতাম, কিন্তু করিম ভাইয়ের কথা বলতে গেলে এখন আমার বড় ভাইয়ের ফলও খুলে যাবে, তাই আর কিছু বলবো না। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সবার রাত 10টা বেজে গেল। খাবার অর্ডার দিয়েছে, একটু পরে খাবার পার্সেল চলে আসবে। বাইরে খাওয়া দাওয়া করলে আরও সময় নষ্ট হবে, তাই খাওয়া দাওয়া করেনি। এদিকে রিমা এবং নূর দুজনেরই মন খারাপ, কারণ জানাই। কিন্তু নরিন আফরোজ ও পুরো গাড়িতে চুপচাপ রয়েছে। তেলে বেগুনে জ্বলে আছে হুমায়ুন রহমান, ভয়েও কিছু বলতে পারছে না। পোল আসলেই খুলে গিয়েছে, বল আসলেই খুলে গিয়েছে। ভার্সিটি লাইফে কোনো কোনো মেয়ের সাথে একটু টাঙ্কি মারতে চেয়েছিল, সবকিছু বলে দিয়েছে বন্ধু করিম মোল্লা। এগুলো শোনার পর থেকেই চোখে চোখে বোঝাচ্ছে বাড়িতে চলো, খবর আছে। হুমায়ুন রহমান আসলেই ভয় পাচ্ছে বিবাহিত জীবনের। এত বছর পার হয়ে গেল, বউকে এভাবে রাখতে কখনো দেখেনি। আজ কি না কি শুনলো সেই ভার্সিটি লাইফের কথা, সেগুলো শুনে বউ তেলে বেগুনে জ্বলে আছে। ফজলুর রহমান মনে মনে হাসতে চাইছিল না ভাইয়ের পোল খুলতে, কিন্তু ভাবে জোর করায় কিছু কথা বলতে গিয়েই করিমুল্লা যে শুরু হলো তাকে আর থামানোই গেল না। সামিহা বেগম রাগ করে রয়েছে স্বামী ফজলুর রহমানের উপর। কেন বলতে গেল শুধু শুধু, ভাবি মন খারাপ হলো। রাগ করে রয়েছে, আল্লাহ জানে বাসায় গেলে কি হবে। রাত 10টা, ডিনারে টেবিলে সবাই একত্রে বসেছে। পরিবেশ থমথমে, সবাই কেমন চুপচাপ, কেউ কিছু বুঝতে পারছে না, ভয়ে জিজ্ঞেসও করছে না। নওরিন আফরোজ জোরে জোরে সব প্লেট গ্লাস রাখতে রাখতে লাগলো। হুমায়ুন রহমানের শুকনো ঢোক গিলছে বারবার। সাদাফ একবার তাকালো নূরের দিকে, দেখলো নূর চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। বুঝলো কাজ হয়েছে, ভেতরে ভেতরে খুব জ্বলছে মেয়েটা। নীলা রহমান এদিকে সাইমন রিমার দিকে তাকিয়েই বলল, তরকারিটা একটু দে তো রিমা। রিমা চুপচাপ, কোনো কথা নেই, চুপচাপ তরকারির বাটিটা এগিয়ে দিল সাইমনকে। সাইমন তো অবাক হয়ে গেল। এখানে দুটো কথা ওকে শোনানো উচিত ছিল, কিন্তু মুখে কোনো কথাই বলল না রিমা, চুপচাপ রইল। মনে মনে ভাবলো রিমা তো এমন নয়, একটা কথার বিনিময়ে দুটো খোঁচা না মারলে কোনো কাজ করে না। কি এমন হলো আজ রিমা এত চুপ? সবাই একরকম চুপচাপ খাওয়া দাওয়া করে যায়, যার যার রুমে চলে যায়। সাদাফ গেল নিজের রুমে, যাওয়ার সময় দেখলো নূর কোনো কথাই বলল না, পেছনে ফিরে একবার তাকালো না, চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে দিয়ে শুয়ে পড়লো। তাই সাদাফও নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো। জানে নূর কষ্ট পাচ্ছে সাদাফের বিয়ের কথা শুনে, কিন্তু মেয়েটা যে বড্ড অবুঝ। কিন্তু এই বয়সে ওর অ্যাটলিস্ট এইটা বোঝা উচিত সাদাফ নূরের কাছে কি চাই, কেন চাই ওর প্রতি। সাদাফের অনুভূতি কি এটা তো বুঝতে পারছে না, এমনকি ও নিজেও সাদাফের প্রতি কি অনুভব করে সেটাও বুঝতে চায় না। কিন্তু অনেক সময় হয়েছে, এখন বুঝতে হবে সাদাফর কি। যদি এতে ওর মন খারাপ করিয়েই ওকে বোঝাতে হয়, তবে তাই সই। নীলা রহমান লেখিকা, কিন্তু সাদাফ চায় নূর যেন বুঝতে পারে সাদাফের প্রতি ওর ফিলিংস কি, অনুভূতি ঠিক কি ধরনের। রাত বাজে 1টা, নূরের কোনোভাবেই ঘুম আসছে না। বারবার বিছানার এদিক ওদিক করছে, কোনোভাবেই মানতে পারছে না সাদা ভাইয়ের বিয়ে হবে পাশের রুমে, সাদা ভাইয়ের সাথে অন্য কোনো একটা মেয়ে থাকবে। অন্য একটা মেয়ের সাথে সাদা ভাই সবসময় ঘুরতে যাবে, অন্য একটা মেয়ের সাথে সাদা ভাই এক বিছানায় ঘুমাবে, সবসময় থাকবে। নূর থাকবে পেছনে পেছনে, কোনোভাবে এটা মানতে পারছে না নূর। অন্য কোনো মেয়েকে সাদাত ভাই মুগ্ধ দৃষ্টিতে দেখবে, সবসময় সুন্দর বলবে, শাড়ি চুড়ি গয়না অন্য একটি মেয়ের জন্য কিনে আনবে। এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না নূর। চুপচাপ বিছানায় উঠে বসলো নূর, চোখ বন্ধ করে কল্পনা করলো সাদা ভাই অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। যা নূরের সাথে করেছে তা এখন অন্য কারোর সাথে করছে। চুমু খাচ্ছে নূর, সাথে সাথেই চোখ খুলে ফেলো। ছটফট করছে নূর, ভেতরে জ্বলছে ভীষণ। কেন এত অস্থির লাগছে বুঝতে পারছে না নূর। রুমের এদিক ওদিক পায়চারি করতে লাগলো। তারপর হঠাৎ মনে পড়লো ওর রুমে ওর মায়ের ফোন আছে। পড়ালেখার জন্য বান্ধবীদের সাথে কথা বলতে মাঝে মধ্যে
ফোন এনে রাখে। এখানে নিশ্চয়ই সাদাব ভাইয়ের নাম্বার আছে, তাই কি যেন মনে করে সাদাব ভাইয়ের নাম্বারে ফোন লাগালো। 2-3 রিং হওয়ার সাথে সাথে সাদাব ফোন ধরলো। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো ছোট্ট আম্মুর নাম্বার, কিন্তু সাদাব জানে ছোট আম্মু এত রাতে ফোন দেয়নি, দিয়েছে তার ছোট্ট রাজকুমারী। সাদাব ফোন রিসিভ করে কানে নিয়েই বলল, হ্যালো, এত রাতে জেগে আছিস কেন? ঘুমাসনি কেন? আর এই ফোন তোর কাছে কেন? নূর ভয় পেয়ে গেল। ফোন ধরে বাঘের মতো তর্জন গর্জন শুরু করে দিয়েছে লোকটা। এতগুলো প্রশ্ন করেছে, কোন প্রশ্নের উত্তর দেবে নূর? নূর আমতামতা করেই বলল, আম্মুর ফোন মাঝে মধ্যে আমার কাছে থাকে, তাই আর ঘুম আসছিল না, তাই এমনি ভাবলাম আপনাকে একটা ফোন দিই। সাদাফ মুচকি হাসলো, কিন্তু হাসির কোনো শব্দ হলো না। কপালে এক আঙুল দিয়ে চুলকাতে চুলকাতেই বলল, তা কি মনে করে ফোন দিয়েছিস? কিছু বলবি? নূর কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। চুপ করে রয়েছে, নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সাদাফ। সাদাফও অপর প্রান্তে চুপ করে রইল। কিছুক্ষণ পর নিরাপত্তা ভেঙে সাদাফ প্রশ্ন করলো, আমাকে কিছু বলতে চাচ্ছিস নূর? বলতে চাইলে বল, সমস্যা নেই। নূর যেন এই কথাটির অপেক্ষায় ছিল, সাথে সাথে কাল বিলম্ব না করে জিজ্ঞাসা করেই বসলো, আপনি কাকে বিয়ে করবেন 1 মাস পর? সাদাফ এবার যেন আরেকটু বেশি হাসলো, কিন্তু হাসির কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর বলল, যাকেই বিয়ে করি তাতে তোর সমস্যা কি? আর আমার বিয়ের কথা নিয়ে রাত 1টার পর তুই আমাকে ফোন দিয়েছিস, এই কথা তো কালকেও জিজ্ঞেস করতে পারতি। আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নূরের রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, ভীষণ জ্বালা পোড়া মনে হচ্ছে মনের ভেতরে। কোনো মতে ফোঁস করতে করতেই বলল, আপনি বিয়ে করতে পারবেন না। কেন বিয়ে করবেন আপনি? আপনার কি এমন বয়স হয়েছে আপনার বিয়ে করতে হবে কেন? পাশের বাড়িতে একটা লোকের তো 30 বছর চলে, কই সে তো এখনো বিয়ে করলো না। নূরের অভিমানী কণ্ঠে কথাগুলো শুনে ভেতরে ভেতরে অনেক মজা পাচ্ছে সাদাফ, কিন্তু বাহিরে কড়া কণ্ঠেই বলল, সেই লোক বিয়ে করছে না কারণ সেই লোকের চাহিদা নেই। আমি বিয়ে করব কারণ আমার চাহিদা আছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নূরের যেন এবার কান্না পাচ্ছে, কান্না আটকাতে পারছে না, নাক টেনে টেনে প্রশ্ন করলো। তারপরে আপনাকে বিয়ে করতেই হবে? সাদাফ এবার একটু সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো, আমি বিয়ে করলে তোর সমস্যা কি নূর? এসব কথা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? কে বিয়ে করলো না, কে বিয়ে করছে, তা দিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। আমার বিয়ের সাথে তো সম্পর্ক কি? তুই কেন চাচ্ছিস না আমি বিয়ে করি সেটা বল। নূরের এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। বিয়ে যখন করবে অন্য কাউকে, তাহলে নূরের সাথে এতদিন এগুলো কি করেছে? তাই নিজের রাগ দমিয়ে রাখতে না পেরে বলেই বসলো, এমনি আমি চাই না আপনি বিয়ে করেন, এটা সহ্য হবে না আমার। আপনার রুমে অন্য একটা মেয়ে থাকবে, আপনি অন্য একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আপনি অন্য কাউকে সুন্দর বলবেন, অন্য কাউকে নিয়ে আইসক্রিম খাওয়াবেন, চটপটি খাওয়াবেন, অন্য কাউকে নিয়ে ঘুরতে যাবেন, শাড়ি কিনে দিবেন, চুড়ি কিনে দিবেন। আমি এসব রং ঢং দেখতে পারবো না এই বাড়িতে। আপনার রুমে অন্য কোনো মেয়ে ঢুকতে পারবে না, ব্যাস এটাই শেষ কথা। নূরের কান্না মাখা কথাগুলো শুনে সাদাফ ভীষণ মজা পেল। সাদাফ চাইছে নূর নিজে থেকে বুঝতে পারুক সাদাফ ওর জন্য কি। বোকা মেয়েটা জেলাস তো হচ্ছে, কিন্তু জেলাসির কারণটা এখনো বুঝতে পারছে না। শুধু চাইছে না সাদাফের রুমে কেউ থাকুক, কিন্তু সাদাফের মনে যে নূর আছে সেটা কি কখনো বুঝতে পারবে মেয়েটা? সাদাফ আর একটু খেপানোর জন্যই বলল, ঠিক আছে, শাড়ি চুড়ি আমি তোর জন্য কিনে দেব। সুন্দর আমি তোকে বলবো। আইসক্রিম ফুচকা খাওয়ানোর সময় আমি তোকেও নিয়ে যাব। এখন খুশি? মাঝে মধ্যে তুই আমার রুমে আসতে পারবি। আমার বউকে আমি বলে দেব তোকে যেন না না করে রুমে ঢুকতে। নূর এবার ভীষণ রাগের মাথায় বলে বসলো, তারপর আপনি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে শুধু সুন্দর বলার জন্য আর আইসক্রিম ফুচকা খাওয়ানোর জন্য করে না। বিয়ে করার আরো অনেক কারণ থাকে, সেই সব কারণের জন্য বিয়ে করতে হবে। কারণ তোর সাথে তো আর এসব করতে পারবো না। তুই তো আমার রুমে রাতে থাকতে পারবি না। হয়তো আসবি যাবি, ঘুরে ফিরে চলে যাবি, কিন্তু আমার রুমে সারাক্ষণ থাকতে পারবি না। বিয়ে করলে বউ আমার সাথে রাতে ঘুমোবে, আমার সাথে ঘুম থেকে উঠবে, আমার সাথে সাথে থাকবে। সেজন্য বউ দরকার। বুঝতে পেরেছিস? এবার ঘুমা। আর হ্যাঁ, সামনের মাসে বিয়ে করব, এটাই ফাইনাল। এটা মাথায় ঢুকিয়ে রাখিস। আর এই কয়দিনের মধ্যে উত্তর খুঁজে বের কর আমার বিয়ে নিয়ে তুই এত জেলাস কেন। উত্তর খুঁজে তারপর আমাকে বলিস। কিন্তু সামনের মাসে যে বিয়ে হবে এটা ফাইনাল। বউ ছাড়া আমি আর এক রাতও ঘুমাবো না। রাতভর আদর করার জন্য বউ দরকার। তুই তো সামনে গেলেই ছাড়ুন ছাড়ুন বলে চলে যাস, এই জন্য বউ দরকার। কথাটা বলে সাথে সাথে সাদাফ ফোন কেটে দিল। আর খুব হাসলো মনে মনে, এই মেয়েটাকে এভাবে শায়েস্তা করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই।
পরের দিন সকাল, নাস্তার টেবিলে বসে সবাই। আজকে নূর এখনো নামেনি। রিমা চুপচাপ। সাইমন বুঝতে পারছে না কি হলো। গাজীপুর থেকে ফেরার পর সাইমনের কোনো ব্যাপারে আর নাক গলাচ্ছে না রিমা। এমনকি আজকে কি পরে বের হবে, কি খাবে, কোথায় যাবে, কোন ব্যাপারে কোনো খোঁজ খবর নেই রিমার। সাইমন তো এটাতে অভ্যস্ত ছিল। সকালে উঠে জানতে পারতো আজকে তাকে কি পরে যেতে হবে। কারণ রিমার পছন্দ না হলে সেই কালারটা পর্যন্ত পড়তে পারতো না, আর না একসাথে বের হয়ে ওকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারতো না। গতকাল রিমা কলেজে যায়নি, আজকে যাবে, তবে একবারও বলেনি কোন কালারের শার্ট বা গেঞ্জি পরবে। কোনো ইনস্ট্রাকশন দেয়নি সাইমনকে। সাইমন অবাক হয়ে ভাবতে লাগলো রিমার কথা। এদিকে রিমা চুপচাপ নাস্তায় মনোযোগ। সাইমন কি করছে না করছে সেদিকে মনোযোগ নেই। অভিমান হয়েছে খুব। ভাই বোন ঠিকই জানে ওর গার্লফ্রেন্ড আছে, প্রেম করে, অথচ রিমা কোনো শার্টটা পরবে সেটা ঠিক করে দিলেও কার সাথে প্রেম করবে সেটা জানার অধিকার রিমার হলো না। আর গার্লফ্রেন্ড কেন থাকতে হবে? রিমা তো সব কাজই করে দেয় ওর। সব জায়গায় ঘুরতে যায়, চটপটি, ফুচকা, আইসক্রিম সব ওকে নিয়েই খাই। কোথাও বেড়াতে গেলে ওকে নিয়ে যাই। ও কি পরবে না পরবে, কি খাবে, সব কিছু ঠিক করে দেয় রিমা। তাহলে গার্লফ্রেন্ড ওর জীবনে প্রয়োজন কি ছিল? আর গার্লফ্রেন্ড কি সময় বা দেয় কখন? ওর সাথে থাকে সারাক্ষণ। তাহলে কতটা চুপি চুপি কাজ করেছে সাইমন ভাবতে ভীষণ অভিমান হলো রিমার। অবচেতন মনে এসব ভাবতে লাগলো রিমা। এদিকে সাদাফের চোখজোড়া শুধু খুঁজে চলেছে নূরকে। নূর এখনো নামেনি। মনে মনে ভাবছে সাদাফ কালকে তাহলে একটু বেশি বলে ফেললাম, এটা এখনো নামছে না কেন? কিন্তু ওর সাথে যে একটু কঠোর হওয়া জরুরি। যতক্ষণ পর্যন্ত ও ওর ভেতরে ইনার ফিলিংস বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত সাদাফ কারোর সাথে বিয়ের কথাও বলতে পারছে না, এগোতে পারছে না। নরিন আফরোজ মোটেও সহজ নন। উনি জোরে জোরে প্লেট, চামচ, গ্লাস টেবিলের ওপর রাখতে লাগলেন। সামিহা বেগম রান্নাঘরের দিকে গিয়েই বললেন, ভাবি ছেড়ে দাও না। কি না কি করেছে। ভাইয়া তখন ছিল আনম্যারিড, ভার্সিটিতে পড়তো, একটু দুষ্টুমি ফাজলামি করতেই পারে। এখন কি সেই রকম? তোমাকে বিয়ে করার পর সে কি কখনো অন্য মেয়েকে টিজ করেছে, ফাজলামি করেছে? তাহলে এখন কেন এসব নিয়ে ঝগড়া করছো? ভাইয়ার সাথে বাচ্চারাও দেখছে, মান সম্মান থাকবে বল বাচ্চাটা জানলে? নরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়েই বললেন, শুরু হয়ে গেল না তোর চামচামি ভাইয়ের? তুই কি বুঝবি? আজকে যদি ফজলুর সম্পর্কে বলা হতো তাহলে তুই বুঝতি। আর বাচ্চারা জানুক বাপে কি কি গুল খাইয়ে এসেছে। আর ওনার সম্পর্কে, ওনার এই রঙ্গলীলা সম্পর্কে আমার আরেকজনের কাছ থেকে কেন জানতে হবে? বিয়ের প্রথম দিনই তো বলতে পারতো যে আমি এরকম এরকম করেছি, এরকম এরকম হয়েছে। তাহলে তো তার মানুষের কাছ থেকে আমার শুনতে হতো না। আমি তো কত গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলে বেড়াতাম আমার হাজবেন্ড শুধুমাত্র আমাকেই ভালোবাসে, জীবনে আর অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি। এখন তো দেখছি বান্ধবীর নাম করে ইনা মিনা ডিকা তার জীবনে কম ছিল না। সামিহা বেগম হাসলেন, হেসেই বলেন, রাখো না ভাবি, ভাইয়া কিন্তু অনেক অনুতপ্ত, নিশ্চয়ই রাতভর তোমার কাছে মাপ চেয়েছে। নরিন আফরোজ চুপ করে রইলেন। মনে মনে স্মরণ করতে লাগলেন রাতের কথা। রাতে ঘরে ঢুকেই আমতামতা করে হুমায়ুর রহমান বলেছিল, নওরিন প্লিজ, ওসব তো তখন ভার্সিটি ছিলাম, 20 কিংবা 21 বছর বয়স ছিল। তখন কি করেছি না করেছি সেটা নিয়ে সংসারে গেঞ্জাম করলে চলবে? দেখো ওই সময় কি করেছে তা নিয়ে তার মাফ চাইতে পারবো না। তবে তোমাকে বলা হয়নি সেই জন্য আমি সরি। তবে আমি কিন্তু কারোর সাথে প্রেম করিনি। ওরা আমাকে পছন্দ করতো, আমি জাস্ট ওদেরকে না করিনি। ওই একটু হাই হ্যালো করেছি, এই পর্যন্তই। কিন্তু তুমি কিন্তু আমাকে চরিত্রহীন ট্যাগ লাগাতে পারো না নওরিন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন হুমায়ুন রহমান। নরিন আফরোজ কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। নরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়েই বললেন, হয়েছে অনেক ওকালতি, এখন এর ডেজার্টটা ধর, টেবিলে নিয়ে যা।
আর নূর নামছে কিনা দেখ। বলেই সাথে সাথে ওপরের দিকে তাকিয়ে নূর, এই নূর, নাম তো মা। নামছিস না কেন? তোকে তো আমি সকালে ঘুম থেকে উঠিয়ে এলাম, এখন তো তুই ঘুমোচ্ছিস না? তাড়াতাড়ি নাম। জোরে জোরে বলতে বলতে টেবিলের কাছে চলে আসলেন নরিন আফরোজ। এসেই হুমায়ুর রহমানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙচি কেটে সবাইকে ডেজার্ট সার্ভ করতে লাগলো। তারপর আবার ওপরে থেকে তাকিয়েই বলল, নূর, নামছিস না কেন? তাড়াতাড়ি নাম। মা, দেরি হয়ে যাচ্ছে, সাদাফ চলে যাবে। নাস্তা খেয়ে তাড়াতাড়ি স্কুল যেতে হবে। নূর চুপচাপ সিঁড়ি বেয়ে নামছিল, কারো দিকে তাকায়নি। চুপচাপ এসে টেবিলে বসে হালকা একটু নাস্তা করে চুপচাপ বসে রইল। সাদাফ তাকিয়ে তাকিয়ে দেখলো সবকিছু, মাথা তুলে তাকাচ্ছে না পর্যন্ত। অভিমান মনে হয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা ওর প্রাপ্য। ওর বুঝতে হবে ওর মন কি চাই। নূর রেডি হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সাদাফ পার্কিং থেকে গাড়ি বের করে নূরের কাছে নিয়ে এসে নূরকে ইশারা করেই বলে, ভেতরে ঢুকে বস। নূর গাড়ির ভেতরে ঢুকে বসলো ঠিকই, কিন্তু তাকিয়ে রইল জানালার দিয়ে অন্য পাশে। সাদাফের দিকে ফিরেও তাকালো না। সাদাফ নূরকে আর একটু খেপানোর জন্যই বলল, স্কুলের পর রেডি হয়ে গেটে দাঁড়িয়ে থাকিস, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। নূরের কৌতূহল হচ্ছে অনেক জানার জন্য, তারপরও কৌতূহল দমিয়ে হালকাভাবে জিজ্ঞাসা করলো, কোথায়? সাদাফ ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলল, আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দেব। 1 মাস পর যে তোর ভাবি হবে তাকে আগে থেকে দেখবি, মিশবি, তোরা ওকে দেখলেই তো সব কিছু হবে। বলেই আর নূরের দিকে তাকালো না সাদাফ। গাড়ি চালানোতে মনোযোগ দিল। তাকালে দেখতে পারতো এক জোড়া চোখ অসহায়ের মতো তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফের দিকে তাকিয়ে ছলছল নয়নে নূর ভাবতে লাগলো, কেন সাদা ভাইকে বিয়ে করতে হবে? কি বয়স এমন হয়েছে ওনার? বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এসব কি ছিল? নূরকে চায় না সাদাফ ভাই, আর ভালোবাসিও তো বলেনি কোনোদিন। গার্লফ্রেন্ড ছিল তাহলে চুম্মাচাটি কেন করতো? সাদাফ ভাই তো নূরকে কোনো কথা বলেনি। কি অধিকার আছে নূরের সাদাফ ভাইকে বিয়ে করা থেকে আটকানোর? তবে কি নূরকে চোখের সামনে সাদাফ ভাইকে বিয়ে করতে দেখতে হবে? সাদাফ ভাই নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকবে, এটাও দেখতে হবে। নতুন বউ নিয়ে সাদাফ ভাই নিজের রুমে থাকবে, সেই রুমে ঢুকতে হলে নূরের এখন থেকে অনুমতি লাগবে। কথাগুলো ভাবতে পারছে না নূর। সাথে সাথে ছলছল চোখ দিয়ে মনে হয় 2-1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নূর সাথে সাথে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই স্কুলে চলে আসলো নূর। সাদাফের সাথে আর কোনো কথা বলল না। দরজা খুলে বের হয়ে হনহনিয়ে চলে গেল স্কুলের ভেতরে। সাদাফ তাকিয়ে তাকিয়ে দেখলো নূরের যাওয়া। লুকিং গ্লাস দিয়ে দেখছিল নূরের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু সাদাফ আগ বাড়িয়ে তা মুছতে চায়নি বা কোনো কিছু বলেনি। নূরকে বোঝাতে হবে নূর মনে মনে কি চাই। সাদাফের প্রতি নূরের অনুভূতি কেমন, নিজ থেকে এসব বলতে হবে। নূর কি চাই, কেন অন্যান্য কাজিনদের মতো সাদাফকে দেখে না, সাদাফকে ভালোবাসে, এটা নূরের নিজের মুখে স্বীকার করতে হবে। লাঞ্চ আওয়ারে সাদাফ অফিসে বসে বসে ভাবছিল স্কুল জীবনের বান্ধবীর কথা। খুব সুন্দরী ছিল। হঠাৎ করে ওর কথা মনে পড়ল। যদিও ওর সাথে শুধুমাত্র বন্ধুত্ব এবং সাবা এখন বিবাহিত, তবে সেটা তো নূর জানে না। নূরকে দেখানোর জন্য হলেও সাদাফের একটা গার্লফ্রেন্ড দরকার, তাই সাবাকে ফোন করে ফেললো। সাথে সাথে 2বার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরলো সাবা। বলল, কি রে, এত বছর পর হঠাৎ? ভাগ্যিস নাম্বারটা সেভ করে রেখেছিলাম, না হলে তো চিনতেই পারতাম না কে ফোন দিয়েছে। ন্যাকামি বন্ধ কর, দেশে এসেছি সেটা ভালো করে জানিস। কই একবার তো দেখা করতে এলি না। আমি না হয় ব্যস্ত থাকতেই পারি, তুই তো এত ব্যস্ত ছিলি না। তারপর আমতা আমতা করে সাদাফ বলল, দোস্ত, আমাকে একটা সাহায্য করতে হবে। ও, এর জন্য ফোন দিয়েছিস? তাই তো বলি, সাদাব সাহেব কেন ফোন দিল? তা ছেড়ে কাশ কেন ফোন দিলি? সাদাফ আমতা আমতা করেই বলল, একজনকে জেলাস করতে হবে। তুই আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবি। রেস্টুরেন্টে চলে আয় আজকে 3টার দিকে, ওকে আমি নিয়ে আসবো। সাবা কৌতূহলী হয়ে জানতে চাইল কে সেই একজন। সাদাফ চুপ করে রইল। কিছুক্ষণ পর সাবাই বলল, ওই থাম থাম, তোর সেই ছোট্ট বাবুটা না তো?
যাকে মাঝে মধ্যে কোলে করে নিয়ে আসতি কলেজে? সাদাফ, তুই এখনো সেটাকে আটকে আছিস। ও তো ছোট্ট একটা বাবু। তখন তো ভাবতাম দুষ্টুমি করিস, ফাজলামি করিস, বয়স অল্প, দুষ্টুমি করে হয়তো, বউ বউ বলিস। এখনো ওকে নিয়ে আটকে আছিস। আটকে নেই, ওকে নিয়েই ছিলাম, ওকে নিয়েই থাকবো সারা জীবন। এখন আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা বড্ড অবুঝ, আমাকে পছন্দ করে কিন্তু নিজেও বুঝে না যে আমাকে আসলে ভালোবাসে। তুই ওকে এই অনুভূতি গ্রো করতে সাহায্য করবি। ভালোবাসা কি বুঝাবি? ভালোবাসা মানে যে চাচাতো ভাইয়ের উপরে একটু বেশি অধিকার করা না, এটা ওই মেয়েটার ঘিলুর মধ্যে দিয়ে দিস। এমনভাবে অভিনয় করবি যেন ও বুঝতে পারে সাদাফের ওপর ওর অধিকার কতটুকু, সাদাফকে ও কতটুকু চায়। এই অনুভূতিটুকু ওর ভেতরে জাগিয়ে দে। ছোট মানুষ, বুঝতে পারে না, কিন্তু ঠিকই ভালোবাসে। বুঝাবি যে সাদাফকে চাচাতো ভাই হিসেবে না, সাদাফকে একজন পুরুষ হিসেবে ভালোবেসে সেটা ওকে বুঝিয়ে দে। সাবা হাসতে হাসতে বলল, বাব্বা, সাদাফ কি ভালোবাসার উপর পিএইচডি করেছে নাকি? যে মেয়ে বুঝেই না ভালোবাসা কি, সেই মেয়ে তোকে ভালোবাসে, সেটা তুই বুঝে গেলি? তাহলে তুই বলে দে। সাদাফ হাসলো, আর কিছু বলল না। এতটুকু উপকার কর, 3টার দিকে রেস্টুরেন্টের ঠিকানা পাঠাচ্ছি, চলে আয়। আমি ওকে নিয়ে ঠিক টাইম মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে হবে। বলেই ফোন রেখে দিল। সাদাফ সাথে সাথে বের হয়ে গেল নূরকে পিক করার জন্য। স্কুল গেটে দাঁড়িয়ে আছে সাদাফ। দূরে তাকিয়ে দেখছে নূর বেনি দুলিয়ে দুলিয়ে হেঁটে আসছে। সাদাফের ঠোঁটের কোণে খেলে গেল একটু দুষ্টু মিষ্টি হাসি। নূর গেট পার হয়ে সামনে চলে আসলে সাদাফ মেকি ব্যস্ততা দেখিয়েই বলল, নূর, তাড়াতাড়ি আয়, আমাদের লেট হয়ে যাচ্ছে। নূর মনে মনে খুব কষ্ট পেল। একে তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, দ্বিতীয় এই রোদের মধ্যে নূর এত দূর রাস্তা হেঁটে আসলো, একটু জিজ্ঞাসাও করলো না, নূর তোর কি খারাপ লাগছে? তুই এত ঘেমে গেছিস কেন? মন খারাপ নিয়েই গাড়িতে উঠে বসলো নূর। কিছু তো করার নেই, বলেছে যখন নিয়ে যাবে তখন তো নিয়েই যাবে, তাই চুপচাপ গাড়িতে বসে মাথা নিচু করে রাখলো। সাদাফ আর চোখে সবকিছুই লক্ষ্য করছিল, কিন্তু আজকে নূরকে একটু জ্বালাবে তাই নূরের প্রতি কোনো কনসার্ন দেখাবে না। সাদাফ আর চোখে সবকিছুই লক্ষ্য করছিল, কিন্তু আজকে নূরকে একটু জ্বালাবে তাই নূরের প্রতি কোনো কনসার্ন দেখাবে না। তবে মনে মনে খুব কষ্ট পাচ্ছে আসলে। মেয়ের গালগুলো লাল টকটকে হয়ে গেছে, এত রোদ ছাতা কেন নিয়ে আসেনি। মনে মনে খুব রাগ হলো নূরের উপর। তবে মুখে কিছু না বলেও গাড়ির এসিটা বাড়িয়ে দিল যাতে একটু ঠান্ডা লাগে চেহারায়। 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে এলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে। সাদাফ গাড়ি থেকে নেমে নূরকে বলল, তাড়াতাড়ি নাম, আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ হলো তোর ভাবি। ভাবি শব্দটা কানে খুব লাগলো নূরের, তাই নূর বলল, আমি ওখানে আপনাদের মাঝে কি করব? আমি বরং গাড়িতেই বসে থাকি, আপনি দেখা করে আসুন। না না, তোকে দেখাতেই তো নিয়ে আসলাম। আমি তো রোজই দেখি, সব সময় দেখতে পারবো। আজকে তো তোকে দেখা করানোর জন্য নিয়ে এসেছি। আর তাছাড়া আমার বউ কেমন হবে তোর একটা মতামত আছে না? তুই যেমন চাবি তেমন হবে। বলে সাদাফ হেঁটে সামনে দিকে যেতে লাগলো। নূর পেছনে হাঁটতে হাঁটতে ভেঙচি কেটে বলল, আমার মতামতের দাম আছে? আমি কি বলেছি তোকে বিয়ে করতে, শয়তান? অবশ্য মনের কথা মনেই রয়ে গেল নূরের। বুক ফেটে কান্না আসছে নূরের, কিন্তু কান্নাও করতে পারবে না, কান্না করার অধিকার নেই। কি বলে কান্না করবে? চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে এসে কান্না করছে, কিছুই বুঝতে পারছে না নূর। এখন কি করবে? ভেতরে ঢুকেই দেখলো নূর সুন্দর একটি মেয়ে বসে আছে, অসম্ভব সুন্দরী আর খুব স্মার্ট। সাদাফকে দেখে দাঁড়িয়ে গেল সাবা, সাথে সাথেই উঠে এসে সাদাফের এক হাত ধরেই বলল, তুমি এসেছো? ও বুঝি তোমার ছোট বোন? কেমন আছো নূর? আসো বসো, বসে বসে কথা বলি। ইস, রোদে একেবারে ঘেমে লাল টমেটো হয়ে গেছো, তাই না সাদাফ? তোমার ছোট্ট বোনটা তো একদম লাল টমেটোর মতো, যে কেউ দেখলে মন চাবে একেবারে একটু লবণ লাগিয়ে টমেটোর মতো গাল দুটোকে খেয়ে ফেলি। সাদাফের হাসি আসছে, কিন্তু খুব কষ্টে হাসি আটকে সাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, চলো বসো এখানে। তোমারও তো অনেক গরম লাগছে তাই না? তাড়াতাড়ি চলো বাতাসে। এখানে একেবারে তুমিও ঘেমে গিয়েছো, তাড়াতাড়ি চলো। নূর দুজনের কথা শুনে অবাক হয়ে গেল। একটু আগে নূরও তো গরমে অনেক ঘেমে গিয়েছিল, গাল লাল হয়ে গিয়েছিল। কই সাদাফ ভাই তো একটিবারও বললো না নূর তোর কেমন লাগছে। কথাগুলো ভাবতেই নূরের ভীষণ মন খারাপ হলো। চুপচাপ হেঁটে এসে সাদাফও সবার অপোজিটে আরেকটি চেয়ার টেনে বসলো। নূর
হঠাৎ মাথা তুলে দেখলো সাবা সাদাফের হাত ধরে বসে আছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় কি কথা যেন বলছে। দ্রুত চোখ সরিয়ে ফেললো নূর, অন্যদিকে তাকিয়ে রইল। কথা শুরু করলো। সাবা বলল, তা নূর, তুমি এখন কোন ক্লাসে পড়ো? এসএসসি দিবে বুঝি? নূর ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ। সাবা নূরের দিকে তাকিয়ে সাদাফকে ইশারা করেই বলল, জানো আমাদের রিলেশন কখন হয়েছিল? যখন আমরা ক্লাস 9-এ পড়ি। তখন থেকে আমাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গিয়েছিল। সাদাফ আমাকে সবার সামনে ফুল দিয়ে প্রপোজ করেছিল। আমি তো লজ্জায় শেষ হয়ে গিয়েছিলাম। না করতে পারিনি। সেদিন থেকে আমাদের মধ্যে প্রেম চলছে। আর তুমি তো দেখছি অনেক বোকা। আচ্ছা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সাথে সাথে সাদাফ একটা ফোন ধরার বাহানায় একটু দূরে চলে গেল। সাবা বলতে শুরু করলো, মানে এই সময় তো মনে একটু কাউকে ভালো লাগে, অনুভূতি জাগ্রত হয়। বাবা, ভাই বন্ধু ছাড়াও অন্য কোনো পুরুষের দিকে মানুষ আকৃষ্ট হয়। তোমার জীবনে কি এরকম কেউ আছে যাকে তোমার ভালো লাগে? নূর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ ফোনে কথা বলায় ব্যস্ত। সাবা আবারও বলল, জানো সাদাফ কিন্তু ভীষণ রোমান্টিক। তোমাকে যে কি বলে বোঝাবো, তুমি তো বোন, তাই জানো না, ভীষণ রোমান্টিকও। নূরের ভীষণ খারাপ লাগতে শুরু করলো, কিন্তু প্রশ্নগুলো মনে মনে ভাবতে শুরু করলো। কোন পুরুষ মানুষকে পছন্দ হয়, অনুভূতি জাগ্রত হয়? বাবা, ভাই, বন্ধু ছাড়া অন্য কোন পুরুষকে ভালো লাগতে শুরু করে এই বয়সে? কিন্তু নূর তো বাবা, ভাই বা বন্ধু ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এভাবে মেশেনি। তবে সাদাফ ভাইকে ওর কোনো সময় নিজের ভাই বলে মনে করে না। সাদাফ ভাইকে কখনোই সাইমনের মতো ভাবে না নূর। তাহলে কি নূর কোনোভাবে সাদাফ ভাইকে আলাদা কোনো পুরুষ মানুষ ভাবে? যদি সাদাফ ভাই ওকে স্পর্শ করে তখন নূরের কেমন লাগে? কই, সাইমন ভাই টাচ করলে তো এরকম লাগে না। সাদাফ ভাই নূরের দিকে নর্মাল দৃষ্টিতে তাকালেও নূরের ভেতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কই, সাদাফ ভাইয়ের চোখে চোখ রেখে তো অনেক কথা বলে নূর, কখনো একটু অন্যরকম ফিলিংস হয় না? সবচেয়ে বড় কথা, সাইমনের বিয়ের কথা ভাবলে নূরের বুকের ভেতরে কিচ্ছু হয় না। কিন্তু সাদাফ ভাইয়ের বিয়ে করবে, সাদাফ ভাইয়ের রুমে অন্য কোনো মেয়ে থাকবে, ভাবতে শিউরে ওঠে নূর। এই যেমন সাবা সাদাফের হাত ধরে বসে আছে, নূরের বুকের ভেতর রক্তক্ষরণ কেন হচ্ছে বা কেন বারবার বুক ফেটে কান্না পাচ্ছে নূর জানে না। কথাগুলো মনে মনে ভাবতে লাগলো নূর। হঠাৎ নূরের মনে হলো যে কোনো মুহূর্তে চোখে পানি চলে আসবে, তাই সাবাকেই বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে নূর সাথে সাথে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ দূর থেকে খেয়াল করলো নূর টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল, তাই সাদাফ ফোনটি রেখে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ এতক্ষণ ফোনে ছিল, সেটি সাবার ফোন থেকে ছিল। সাবার প্রত্যেকটি কথা সাদাফ শুনেছে, কিন্তু নূরের কি রিয়াকশন হয় সেটি সাদাফ সচক্ষে দেখতে চায়। তাই নূরের পেছনে পেছনে ওয়াশরুমের দিকে গেল। গিয়ে দেখলো নূর ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখের পানি মুছে। সাদাফের ভীষণ খারাপ লাগলো, বুকটা যেন ফেটে যাচ্ছে। সাথে সাথে সাদাফ নূরের সামনে গিয়ে দাঁড়ালো। নূর হঠাৎ সাদাফকে নিজের চোখের সামনে দেখে হকচকিয়ে গেল, বলল, আপনি এখানে? সাদাফ নূরের গালে দেখলো এখনো এক ফোঁটা পানি রয়ে গেছে। সাদাফ একটু ঝুঁকে নিজের ঠোঁট দিয়ে অশ্রু ফোঁটাটুকু শুষে নিল। নাক দিয়ে নূরের গালে ঘষতে ঘষতে বড় করে একটা নিঃশ্বাস নিল। নূর আমতা আমতা করেই বলল, বাইরে যে বসে আছে ওনাকেই বিয়ে করবেন? সাদাফ ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলল, তোর পছন্দ হয়েছে? নূর অভিমানী স্বরেই বলল, আমার এখানে কেন এসেছেন? গার্লফ্রেন্ডের কাছে যান, যাকে বিয়ে করবেন। শান্তির খোঁজে এসেছি। সাদাফ ধীরে ধীরেই বলল, কেন, গার্লফ্রেন্ডের কাছে শান্তি নেই? না, নেই। আমার হাজারটা গার্লফ্রেন্ড হলেও শান্তি শুধু তোর মাঝে। বিয়ের পরেও আমার শান্তি শুধু তোর মাঝে থাকবে। আজীবন আমার শান্তি শুধু তোর মাঝে। বলেই নূরের গালে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাদাফের হালকা কিন্তু গভীর স্পর্শ নূর নিতে পারছে না, চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। সাদাফেরও কেমন যেন ভেতর সব এলোমেলো লাগছে। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের পানে। নূরের এই চোখ বন্ধ করে থাকা, ওপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখা, জোরে জোরে শ্বাস নেওয়া, এই সৌন্দর্যগুলো সাদাফকে শুধু নিচের দিকে টানছে। নূর মনে মনে
সারাদিন সারা রাত দেখলেও যেন মনের পিপাসা মিটবে না। সাদাফ নূরের গলায় মুখ গুজে দিয়ে বড় করে একটি নিঃশ্বাস নিল। অনেকক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে সাদাফ মুখ তুলে তাকালো আবারও নূরের দিকে। এটা রেস্টুরেন্টের ওয়াশরুম, তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে কেন এনেছে তাও তো ভুলে বসেছে সাদাফ। সাদাফের মনে পড়ে গেল আবার নিজেদের প্ল্যানের কথা, তাই নূরের কানে কানেই বলে গেল। চল, বাহিরে তোর ভাবি অপেক্ষা করছে। বলেই দ্রুত পায়ে সাদাফ ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূর থেকে গেল সেইভাবেই। নূরকে কিছুটা ধাতস্থ হওয়ার সুযোগ দিয়ে গেল সাদাফ, কারণ সাদাফ সামনে থাকলে নূর স্বাভাবিক হতে পারবে না, তাই আগে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো ও দেখলো সাদাফ ভাই নেই, চলে গিয়েছে। শেষের কথাটা বারবার কানে বাজছে নূরের।